আমাদের দেশে 1,32,00,000 টাকার মতো রয়েছে যে কালো টাকা, যেগুলো মানে কর দেওয়া হয়নি। তাহলে এই টাকাটা আমরা আমাদের দেশের কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, নাকি এই টাকাটা পাচার হয়ে চলে যাক যে কোনো ভাবে, হুন্ডির মাধ্যমে হোক, অন্য ইয়ার মাধ্যমে হোক। এখন পৃথিবীর কোন দেশটা কালো টাকাকে সাদা করে না? যুক্তরাষ্ট্র করছে, চীন করেছে, মেক্সিকো করেছে, সৌদি আরব করেছে, সংযুক্ত আরব আমিরাত করেছে, ভারত করছে। তাহলে আমরা এখন এই কালো টাকাকে সাদা না করার উপায় কিন্তু মানে শুনতে খারাপ লাগলেও যে চুরি করা টাকা, অবৈধ টাকাকে আমাদের বাধ্য হচ্ছে আমরা এটাকে সাদা করার সুযোগ দিতে। বিশ্বের 20টি কালো টাকা সাদা করার দেশের মধ্যে কি বাংলাদেশ আছে? বিশ্বের 10টি কালো টাকা সাদা করার দেশের মধ্যে কি বাংলাদেশ আছে? নাই। সুতরাং এটাকে আমরা এভাবে বলবো না যে একেবারে অস্বাভাবিক, কিন্তু বিষয়টা অনৈতিক, বিষয়টা অগ্রহণযোগ্য। এমন একটি দেশ দেখান যে সেই দেশটা ব্যাংক অথবা অন্যান্য সংস্থাকে ঋণ না নিয়ে বাজেট করে। আর আমাদের বাংলাদেশ কি ব্যাংক ঋণ নেওয়ার মধ্যে 1 নম্বরে আছে? যে এত ঋণ নিছে, যে যুক্তরাষ্ট্রের মতো কি আছে যে $50 ট্রিলিয়ন তারা ঋণ নিয়ে রেখেছে, এবং 2033 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়াবে $54 ট্রিলিয়ন। তাহলে এত বড় ঋণ ছাড়া কোনো দেশ নেই, ঋণ ছাড়া কোনো দেশের অর্থনৈতিক বাজেট হয় না, ঋণ ছাড়া কোনো দেশ চলতেও পারে না। তো যাই হোক, এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে বাজেট নিয়ে। বিএনপির আমলেও বাজেট হয়েছে, এখনো বাজেট হয়েছে, কালো টাকা নিয়ে প্রশ্ন উঠেছে, ঋণ নিয়ে প্রশ্ন উঠেছে, তো ব্যাংক ঋণ নিয়ে প্রশ্ন উঠেছে। আমার শ্রদ্ধেয় সহ আলোচক প্রফেসর ডক্টর হাসনাত ভাই, তিনিও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো বিষয়টা হলো যে আমি এইভাবে বলতে চাই যে বাজেট প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট, এটা একটা মানে প্রায় আওয়ামী লীগের আমলেই এত বড় বাজেট, এটা আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি যে আমরা কেউ কল্পনা করতে পারিনি যে সে তলাবিহীন ঝুড়ির একটি দেশ আমরা এই পর্যায়ে যেতে পারবো। হ্যাঁ, বাজেটে বিতর্ক এমন কোন দেশ নেই যে বাজেট নিয়ে আলোচনা সমালোচনা হয় না। তবে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা আমার কাছে কেমন যেন মনে হয় যে, যেরকম এই বাজেটে কালো টাকা নিয়ে, দেখুন বাজেটে কালো টাকা, পৃথিবীর যে উন্নত দেশগুলো, প্রথম আছে চীন, সবচেয়ে বেশি কালো টাকাকে সাদা করে চীন, তারপরে করে মেক্সিকো, তারপরে করে মালয়েশিয়া, তারপরে করে সৌদি আরব, তারপরে রাশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত। এই 20 নাম্বার তালিকাও কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশের মধ্যে নাই। এখন বিষয়টা হলো যে কালো টাকাকে সাদা করতে না দেওয়াটা আর দেওয়াটা, এ নিয়ে বিতর্ক থাকলেও এখন এই যে 1,32,00,000 টাকা, 1,32,00,000 টাকা যে কালো টাকা আমাদের দেশে আছে, মানে 1 কোটি নয়, 1,32,00,000 টাকা যে বাংলাদেশে কালো টাকা আছে বলে প্রতীয়মান হচ্ছে। তা আমরা এই টাকাটাকে বিশ্বের বিভিন্ন দেশ একটি কর দেওয়ার মাধ্যমে, সেই টাকাটাকে সাদা করার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কাজে ব্যবহৃত হয়। বিষয়টি অনৈতিক হলেও কিন্তু বাস্তবতা এমন যে এর থেকে মুক্ত কোনো উন্নত দেশ নয়। তো এবং এই কালো টাকাকে যদি আমরা আমাদের দেশে সাদা করতে না দিই, অবশ্যই শুনতে খারাপ লাগে, অবশ্যই এটা অনৈতিক কাজও, যে চুরি করা টাকা। আপনি আমার হাসনাত ভাই বেগম খালেদা জিয়ার টাকাটা যে উনি বললেন যে তিনি কর দেন নাই বলে সেটাকে কালো বলতে চাচ্ছেন না, তিনি একটু অন্য সংজ্ঞায়, কালো টাকা থেকে একটু ভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চাচ্ছেন। কিন্তু দেখুন, কালো টাকা বলতে তো এটাই বোঝায় যিনি কর দেন নাই। কর কারা দেন নাই সেই বিস্তারিত আলোচনা করলে বোঝা যায় যারা দুর্নীতিবাজ, যারা অবৈধভাবে অর্জন করেছেন, যে টাকার কর দেওয়ার মতো কোনো অবস্থান নেই, যে দিলে পারে ধরা পড়ে যাবে। এগুলো বিস্তারিত আলোচনায় আসে, কিন্তু এক কথায় যে যেগুলোকে কর প্রদান ছাড়া, যেগুলো অপ্রদর্শিত কর প্রদান ছাড়া যে টাকা, সেগুলোকে আমরা সাধারণত কালো টাকা বলি। সেই অর্থে বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমান তারা যে কালো টাকাকে সাদা করেছেন, এবং পরবর্তীতে ডক্টর কামাল হোসেন, আমাদের দেশের আরো অনেক রাজনীতিবিদ, এটা মানে শুধুমাত্র বিএনপি নয়, আওয়ামী লীগেরও আছে, অনেক আছে, সব দলেরই আছে যারা কালো টাকাকে সাদা করেছেন, করে যাচ্ছেন।
তো কাজেই এটাকে বেগম খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছেন এটা যে একটু এক্সেপশনাল, এই অর্থটা বোঝানোটা বোধহয় আমাদের ঠিক হবে না। তবে আমাদের কাছে এইটা যে বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তি অবৈধ অর্জন করেছে, এটা আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী যার হাতে দেশের শাসন ক্ষমতা, যিনি হবেন আদর্শ অবৈধ, মানে তিনি তো মানে কালো টাকাকে সাদা করেছেন, 10% সুদ দিয়ে তিনি ইন্টারেস্ট দিয়ে তিনি কালো টাকাকে সাদা করেছেন সেই সময়। তো সেটা সেই কালো টাকাটা তো নিশ্চয়ই বৈধ টাকা নয়, কালো টাকা মানেই বৈধ নয়। আয় কর মানে কর না দেওয়া টাকা গুলোই বৈধ নয়, এটাই হচ্ছে কালো টাকা। এখন বৈধ হয়ে যাচ্ছে না, আমি এটাকে বলবো না যে মানে এখনকার কালো টাকা কালো না, তখনকার না, এখনকার কালো টাকা বলে আমি বলছি, কিন্তু এই যে আমাদের দেশে 1,32,00,000,000 টাকার মতো রয়েছে যে কালো টাকা, যেগুলো মানে কর দেওয়া হয়নি। তাহলে এই টাকাটা আমরা আমাদের দেশের কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, নাকি এই টাকাটা পাচার হয়ে চলে যাক যে কোনো ভাবে, হুন্ডির মাধ্যমে হোক অন্য ইয়ার মাধ্যমে হোক। তো এখন পৃথিবীর কোন দেশটা কালো টাকাকে সাদা করে না? যুক্তরাষ্ট্র করছে, চীন করেছে, মেক্সিকো করেছে, সৌদি আরব করেছে, সংযুক্ত আরব আমিরাত করেছে, ভারত করছে। তাহলে আমরা এখন এই কালো টাকাকে সাদা না করার উপায় কিন্তু মানে শুনতে খারাপ লাগলেও যে চুরি করা টাকা, অবৈধ টাকাকে আমাদের বাধ্য হচ্ছে আমরা এটাকে সাদা করার সুযোগ দিতে, কিন্তু আবার আমাদের কোনো পথও নেই। আমাদের অর্থনীতির এটা আমাদের জিডিপির প্রায় 40-45% কিন্তু কালো টাকা। কালো টাকার পরিমাণ এতই বড় যে প্রায় আমাদের জিডিপি 40-45%। এত বিশাল অঙ্কের টাকা, আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এইটা কালো টাকা উপার্জনের যাতে পথটা না থাকে। কিন্তু যারা উপার্জন করে ফেলেছে এই টাকাটাকে আমরা কি বাইরে পাচার করে দেব, অথবা এই টাকাটা কি মানে অন্য দেশে যা ইনভেস্ট হবে? এই 15 বছরে তো উপার্জনের সুযোগটা বেশি পেয়েছে, উপার্জনের সুযোগটা তো এই 15 বছরে বেশি পেয়েছে, অন্যান্য আমলের তুলনায় তো এই 15 বছরে বেশি না, পেয়েছে। এই 15 বছরে অর্থনীতির আকারটা যত বড় হয়েছে সে তুলনায় আমি বলবো না, কেননা এখন যদি আমরা যদি বিশ্বের 20টি কালো টাকার দেশের মধ্যে যদি বিশ্বের 20টি কালো টাকার দেশের মধ্যে সাদা করা কালো টাকাকে সাদা না উচিত আমি মনে করি না। কিন্তু আমরা যদি বলি যে অস্বাভাবিক, এটা মানে আমাদের দেশে যেটা ঘটেছে অস্বাভাবিক, তাহলে কি আমার বিশ্বের 20টি কালো টাকা সাদা করার দেশের মধ্যে কি বাংলাদেশ আছে? বিশ্বের 10টি কালো টাকা সাদা করার দেশের মধ্যে কি বাংলাদেশ আছে? নাই। সুতরাং এটাকে আমরা এভাবে বলবো না যে একেবারে অস্বাভাবিক, কিন্তু বিষয়টা অনৈতিক, বিষয়টা অগ্রহণযোগ্য। কিন্তু তারপরে অর্থনীতির স্বার্থে এরা বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না। কিছু কিছু সত্য আছে যে যার কোনো বিকল্প থাকে না। এই যে যেরকম আমার হাসনাত ভাই বললেন যে ব্যাংক ঋণ, ভাই ব্যাংক ঋণ, যুক্তরাষ্ট্রের ব্যাংক ঋণ কত? $50 ট্রিলিয়ন বর্তমানে যুক্তরাষ্ট্রের ঋণ, মানে $50 ট্রিলিয়ন। চীনের ঋণ আছে, কোন দেশটা ব্যাংক থেকে ঋণ নেয় না? অথচ আমাদের দেশে আমরা রমরমা আলোচনা করি এই যে 17% ব্যাংক থেকে ঋণ নেবে আমার এই সরকার, মানে বর্তমান সরকার 17% বাজেটে 17% ব্যাংক থেকে ঋণ নেবে। তো আমার কথা হলো যে এমন একটি দেশ দেখান যে সেই দেশটা ব্যাংক অথবা অন্যান্য সংস্থাকে ঋণ না নিয়ে বাজেট করে। আর আমাদের বাংলাদেশ কি ব্যাংক ঋণ নেওয়ার মধ্যে 1 নম্বরে আছে যে এত ঋণ নিছে? যে যুক্তরাষ্ট্রের মতো কি আছে যে $50 ট্রিলিয়ন তারা ঋণ নিয়ে রেখেছে, এবং 2033 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়াবে $54 ট্রিলিয়ন। তাহলে এত বড় ঋণ ছাড়া কোনো দেশ নেই, ঋণ ছাড়া কোনো দেশের অর্থনৈতিক বাজেট হয় না, ঋণ ছাড়া কোনো দেশ চলতেও পারে না। সেই ঋণটা ব্যাংক থেকেও হতে পারে, আন্তর্জাতিক সংস্থা থেকেও হতে পারে, তো বিভিন্ন দেশ থেকেও G2G হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। তবে অগ্রহণযোগ্য এটা আমি বলি না, কেন বাজেটের যদি আকার বড় হয়, মানে দেশের জিডিপির তুলনায় যদি বাজেটের আকার বড় হয়, তাহলে সেই ঘাটতি বাজেটটা পূরণের জন্য নিশ্চয়ই কোথাও থেকে নিতে হবে, এটা অনৈতিক নয়। এবং কোন সরকার যদি ব্যাংক ঋণের মাধ্যমে সেটা যদি পরিশোধ, হ্যাঁ আমার ডক্টর হাসনাত ভাই একটি কথা বলেছেন যে পরিশোধের বিষয়টা, কিন্তু কোন সরকার যদি পরিশোধের যোগ্যতা রাখে তাহলে সেই ব্যাংক ঋণ নেওয়াটা কিন্তু অপরাধ কিছু না, এবং অনৈতিক কিছু না, এবং অগ্রহণযোগ্য কিছু না। সেটা দেশের জন্য মঙ্গলই বয়ে আনবে, কেননা সেই ঋণটা তো দেশের কাজে লাগবে, সেই ঋণ দিয়ে তো দেশের উন্নয়ন কর্মকাণ্ড হয়। তো যাই হোক, আমার দেশের বাজেটে আমি মনে করি বর্তমান বাজেটটার আমি আমার বিরোধী দলের
আমার বন্ধুদের কাছে অথবা আমি পত্রিকায় খুব কঠোর মানে খুব খুব সুদৃষ্টি রাখি যে আমি একটু দেখতে চাই যে আমাদের বাজেট আমার বিরোধী দলের বিজ্ঞ সমালোচকদের চোখে আমাদের ত্রুটিটা কি। কিন্তু আমার কাছে দুঃখজনক বিষয় এটা, আমি খুব সাদামাটা আলোচনা ছাড়া তেমন কোনো ত্রুটি তাদের কাছে পাই না। এতেই প্রমাণ হয় যে এই বাজেটটা খুবই যুগোপযোগী এবং খুবই সুন্দর একটা বাজেট হয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।